नमस्कार आमी डॉक्टर मौमिता चैटार्जी आमी मेडिकल सुपर स्पेशलिटी हॉस्पिटले चेस्ट स्पेशलिस्ट। आज के आमरा एमन एक समय आपनादेर संगे आबार देखा करते एलाम जेटा आमरा गत बछर थेके जानी। गत बछरेर शुरूते 2020 मोटामुटी फेब्रुआरी मार्च थेके आमादेर देशे बा सारा पृथिवी जुड़े এই যে কোভিড মহামারী এবং তার ফলে অসংখ্য মানুষের মৃত্যু এটা আমাদের সারা পৃথিবীকেই নাড়িয়ে দিয়েছে। এবং এই যে এই সময় যে সিজন চেঞ্জের সময় আমরা জানি যে আমাদের যে লাং ডিজিজগুলো ফুসফুসের সমস্যাগুলো এই সময় বাড়ে এবং গত 2 বছর ধরে এই কোভিড আক্রান্ত হওয়ার কারণে প্রচুর মানুষ ফুসফুসের সমস্যায় ভুগছেন। আমরা তার জন্য কিছুটা সচেতনতা প্রচারে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি প্রথমেই বলতে চাই যে কোভিড এমন একটা অসুখ, আমরা অনেক দিন আগে বলতাম যে টিবি এই ধরনের অসুখ যেটা ফুসফুসে একটা ড্যামেজ সৃষ্টি করে। কোভিডও এক ধরনের ভাইরাল ইনফেকশন যেটা সেরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অনেক সময় কোনো সিমটম দেখা যায় না, কিন্তু যাদের ক্ষেত্রে মডারেট বা সিভিয়ার লাং ইনভলভমেন্ট হয় তাদের ক্ষেত্রে ইনফেকশন সেরে গেলে ইনফেকশন অ্যাক্টিভিটি কমে গেলেও দেখা গেছে যে লাংসে কিন্তু বেশ কিছু রেসিডুয়াল ড্যামেজ থেকে যায়। এবার যেহেতু রোগটা নতুন, আমাদের রোগ সম্পর্কে ধারণাটা সারা পৃথিবী জুড়েই এখনো সবটা স্পষ্ট নয়, সেই জন্য আমরা বলতে পারি না যে এই ড্যামেজটা কতদিন থাকবে, এটা পার্মানেন্ট ড্যামেজ কিনা, কিংবা এটা টেম্পোরারি কতদিন বাদে এটা রিজলভ করবে, এটা আমরা এখনো সবটা পরিষ্কার নই। কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে এই সমস্যা আমাদের মানুষদের ভোগাচ্ছে। আমরা দেখছি যে বেশ কিছু মানুষ সব সময় কাশছেন, কফ বেরোচ্ছে, নইলে বুকে একটা চাপ অনুভব করছেন কিংবা শ্বাসকষ্ট। তাদের স্বাভাবিকভাবেই এই সিজন চেঞ্জের সময় আরও নতুন করে ঠান্ডা লেগে বুকে ইনফেকশন হওয়ার চান্স থাকছে। বিশেষ করে যারা ক্রনিক লাং ডিজিজে ভোগেন যেমন অ্যাজমা বা সিওপিডি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিজন চেঞ্জের সময় লাং ইনফেকশন হওয়ার প্রবণতা আরও বেশি থাকে। এইসব পেশেন্টদের মধ্যে আবার যদি আগে কারোর কোভিড হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন যে তাদের ক্ষেত্রে কিন্তু লাং ইনফেকশন হওয়ার প্রবণতাও বেশি, তাদের ক্ষেত্রে এই সিমটমসগুলো বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনাও বেশি। তাই আমরা বলবো যে আপনারা প্রিকশন নিন। এই সিজন চেঞ্জের সময় এই যে এবার ঠান্ডাটা পড়ছে, এখন থেকেই আপনারা সতর্ক হন। যাদের লাংসের সমস্যা রয়েছে অথবা যারা বছরভর এই সিজন চেঞ্জের সময় বারবার ঠান্ডা লাগে যাদের, তারা বেশ কিছু সতর্কতা অবলম্বন করুন। যেমন ধরুন, সারা বছরই একটু হালকা গরম জলে স্নান করতে পারলে ভালো, একদম কলে তোলা ঠান্ডা না জলে স্নান করে, অথবা ধরুন এই গলায় গায়ে একটু ঢাকা দেওয়া, ভোরের দিকে একটু প্রিকশন নেওয়া, তারপরে ফ্রিজের ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো বর্জন করা, সরাসরি ফ্যানের নিচে না শোয়া, সরাসরি এসির সামনে না থাকা, এসি অ্যাভয়েড করা পারতপক্ষে। আর যদি এসি ব্যবহার করতেই হয় অন্তত 25-এর নিচে টেম্পারেচার না, এই কিছু জিনিস আপনারা মেনটেন করুন। তারপর আমি বলবো যে যাদের কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে, যেমন ধরুন নাক দিয়ে কাঁচা জল পড়ছে বা নাক বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে, বুকে কফ বসছে অথবা বুকে একটা চাপ ভাব কিংবা শ্বাসকষ্ট, এই ধরনের কোনো সিমটম যদি আপনাদের হয় তাহলে আপনারা অবশ্যই এটাকে ইগনোর করবেন না। আমাদের দেশে এটা খুবই মানুষের মধ্যে একটা প্রবণতা যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যে সিজন চেঞ্জের সমস্যাগুলোকে ইগনোর করি। আমাদের মধ্যে সচেতনতা কম। আমরা ভাবি ওই একটু লোকাল ডাক্তারের কাছে চলে যাব, কিংবা আমাদের দেশে তো ডাক্তারের কাছেও যেতে হয় না, ওষুধের দোকানেও সব ওষুধ পাওয়া যায়, সেখানেই একটু কাফ সিরাপ চেয়ে নেব কিংবা অ্যান্টিবায়োটিক খেয়ে নেব, তাহলেই কিছুদিনের মধ্যে রিলিফ পেয়ে যাব। দয়া করে আপনারা এইগুলো করবেন না। আমি বলবো আপনাদের যদি বারবার সিজন চেঞ্জের সময় এই ধরনের সমস্যাগুলো হয় তাহলে আপনারা সতর্ক থাকুন, আপনারা চিকিৎসকের কাছে যান, চিকিৎসকের পরামর্শ মতন ওষুধ খান। প্রয়োজনে চিকিৎসক আপনাদেরকে পরীক্ষা করে যদি দেখেন যে আপনাদের এই ধরনের কোনো ক্রনিক লাংসের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ওনারা ইনহেলার দেবেন এবং আমি বলবো আপনারা ইনহেলার ব্যবহার করুন। ইনহেলার নিয়ে আমাদের দেশে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। আমাদের অনেক মানুষ মনে করেন
যে ইনহেলার নেওয়া রেগুলার ঠিক নয়, এগুলোর অনেক সাইড এফেক্ট, কিন্তু সেটা নয়। আসলে আমরা দেখেছি যে ইনহেলারে কিন্তু খুব অল্প ডোজে ওষুধ দেওয়া থাকে। এটা মডার্ন মেডিসিন, এটা তৈরি করা হয়েছে এমনভাবে যেটা ডাইরেক্ট লাংসে গিয়ে কাজ করে, শরীরের অন্য কোথাও মেশে না বলে এর সাইড এফেক্ট অনেক কম। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা যারা রেগুলার ইনহেলার ব্যবহার করেন আপনারা সেফলি এটা ব্যবহার করতে পারেন। 2, অনেক সময় মানুষের এটা ধারণা যে ইনহেলার নিলে ডিপেন্ডেন্স হয়ে যায়। এটা খুব ভুল ধারণা, আমি আবার বলবো। তার কারণ হচ্ছে ইনহেলার কোনো নেশার দ্রব্য নয়। এমন নয় যে ইনহেলার নিলে আপনি ইনহেলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। আসল কথা, আপনার যে আন্ডারলাইং অসুখটা, সেটা অ্যাজমা হোক বা সিওপিডি হোক, এগুলো আসলে ক্রনিক অসুখ। যেরকম ধরুন সুগার, প্রেশার, এই রোগে যারা ভুগছেন আমরা জানি যেগুলো ক্রনিক অসুখ। এই অসুখগুলো কিন্তু সারে না, কোনো ক্রনিক অসুখই সারে না, কিন্তু আমরা ওষুধ দিয়ে সেগুলোকে কন্ট্রোলে রাখতে পারি। তেমনি অ্যাজমা বা সিওপিডিও ক্রনিক অসুখ, আমরা ওষুধ দিয়ে সেগুলোকে কন্ট্রোলে রাখতে পারি। এবং অ্যাজমা বা সিওপিডির ক্ষেত্রে মেন ওষুধটাই এক্ষেত্রে ইনহেলার। তার ফলে আপনাকে ইনহেলার সারা বছর নিতে হবে যাতে আপনার অসুখটা ভালো থাকে। এক্ষেত্রে ডিপেন্ডেন্সের কোনো প্রশ্ন নেই। 3, অনেক মানুষ মনে করেন যে ইনহেলার কি ছাড়া যাবে না? হ্যাঁ, ছাড়া যেতে পারে। ইনহেলার 2 রকম। একরকম ইনহেলার যেটাকে আমরা বলছি কন্ট্রোলার ইনহেলার, সেই ইনহেলারগুলো অসুখটাকে কন্ট্রোল করতে ব্যবহার করা হয়। এগুলোই সাধারণত আমরা সারা বছর ব্যবহার করি। কিন্তু দেখা গেছে যদি কারোর অ্যাজমা থাকে এবং অল্প বয়সে ইয়াং এজে ডিটেক্ট হয়, তাহলে কিন্তু দেখা গেছে যে তাদের ক্ষেত্রে 2-3 বছর ট্রিটমেন্ট করে অনেক সময় আমরা অসুখটা কন্ট্রোল হয়ে গেলে ইনহেলারের ডোজ কমাতে পারি বা বন্ধ করতে পারি। কিন্তু যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজমাটা এমন পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আর ইনহেলার বন্ধ করার স্কোপটা কম। আর আরেক রকম ইনহেলার আছে যেটা বলছিলাম, তাদেরকে বলে রিলিভার। সেই ইনহেলারগুলো হচ্ছে যখন আপনার খুব বেশি সমস্যা হচ্ছে তখন আমরা কিছুদিনের জন্য প্রেসক্রাইব করি। সেই ইনহেলারগুলো টেম্পোরারি রিলিফ দেয়, কিন্তু সেগুলোর লং টার্ম কোনো এফেক্ট নেই। সেই ইনহেলারগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারি। ফলে আমি বলবো যে ইনহেলার সম্পর্কে যে ওভারঅল একটা ভুল ধারণা, অনেক রকম ট্যাবু আপনাদের মধ্যে রয়েছে, সেগুলো দয়া করে বর্জন করুন। এবং কোনো চিকিৎসক যদি আপনাদের ইনহেলার ব্যবহার করার পরামর্শ দেন সেটা মেনে চলুন। অযথা ভয় পাবেন না, অযথা ঘাবড়াবেন না, এবং এই ইনহেলার নিয়ে আপনারা নিরাপদে নর্মাল জীবনযাপন করতে পারবেন। এরপরে আসি ভ্যাকসিনেশনের প্রসঙ্গে। এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে প্রাপ্তবয়স্ক মানুষদের কি বাচ্চাদের মতন ভ্যাকসিন নিতে হয়? আমরা বলি যে সমস্ত মানুষের বয়স 65-র উপরে, যাদের ধরুন ক্রনিক লাং ডিজিজ, ক্রনিক হার্ট ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ বা আরও এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, অথবা যাদের বারবার ঠান্ডা লাগার প্রবণতা, বারবার ইনফেকশন হয়েছে, রিসেন্ট পরপর কয়েক বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন, তাদের আমরা নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এই ধরনের কিছু ভ্যাকসিনেশন দিয়ে থাকি। এবং নিউমোনিয়াটা সাধারণত 5 বছর অন্তর নিতে হয়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর এই সিজন চেঞ্জের সময় রেকমেন্ডেড। আমরা সবাইকে রুটিনলি রেকমেন্ড করি না, কিন্তু আমরা বলবো চিকিৎসকের পরামর্শ মতন যদি কোনো ডাক্তারবাবু আপনাদের এই ইনজেকশন দেন তাহলে আপনারা সেটা নিতে পারেন। এটাতে আমি বলবো না যে একদমই লাং ইনফেকশন হবে না, কিন্তু আপনারা অনেকটাই প্রোটেক্টেড থাকতে পারেন। আর সব থেকে বড় কথা, যেটা গত 2 বছর ধরে যে পরিস্থিতির কথা আমি শুরুতেই বললাম, কোভিড পরিস্থিতি, আমি এখনো বলবো যে কোভিডের ভয় কিন্তু এখনো দূর হয়নি। সম্প্রতি আপনারা খবরের কাগজে দেখেছেন যে দক্ষিণ আফ্রিকায় যে স্ট্রেন, নতুন যে মিউট্যান্ট পাওয়া গেছে, মানে নতুন যে চেঞ্জড ফর্ম ভাইরাসের, ওমিক্রন বলে, সেই ভাইরাসের সেই স্ট্রেনটার গতি প্রকৃতি এখনো সবাই ওয়াকিবহাল নয়। এটা কতখানি ইনফেকশাস বা এটা কতখানি ভয়াবহ সেটা কিন্তু এখনো WHO শিওরলি বলতে পারছে না। সেই জন্য WHO আমাদের মতন গরিব উন্নয়নশীল দেশগুলোকে সতর্ক রাখছে আমরা যেন নিজেরা ব্যক্তিগত জীবনেও কোভিড সতর্কবিধি পালন করি। কোভিডের ইনফেকশন রেট আগে থেকে কমে গেছে বলে, অথবা আমাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে বলে আমরা যেন অযথা একটা স্যাটিসফাইড না হই, কারণ এখনো রিস্ক আছে। এবং এই ধরনের সিজন চেঞ্জে যে কোনো ইনফেকশন হওয়ারই যেমন বেশি প্রবণতা, তেমনি কিন্তু কোভিডও একটা ভাইরাল ইনফেকশন। আমাদের মনে রাখতে হবে কোভিড ইনফেকশনও হতে পারে, এবং বিশেষ করে যাদের সিওপিডি, অ্যাজমা এই ধরনের ক্রনিক অসুখ রয়েছে লাংসের, তাদের কিন্তু কোভিড হওয়ার চান্সও বেশি আছে। আর যারা হাই প্রেশার বা সুগারে ভুগছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই
চান্স আছে। সুতরাং বলবো যে সতর্কবিধিগুলো মেনে চলতে হবে, যেমন ধরুন মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, বারবার হাত ধোয়া, সাবান জলে হাত ধোয়াটাই যথেষ্ট, সেটা যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে স্যানিটাইজার ব্যবহার করুন। তারপরে একটা শারীরিক দূরত্ব বজায় রাখা, এই ধরনের যে সতর্কবিধিগুলো এগুলো মেনে চলুন। সরকার নির্ধারিত সময়ে যে কোভিড ভ্যাকসিন যা ডোজ সেইগুলো আপনারা নিন, কিন্তু অযথা আত্মসন্তুষ্টিতে ভুগবেন না, যেটা আমি বারবার বলছি, কারণ কোভিডের রিস্ক এখনো রয়েছে। এই মোটামুটি আজকে আমাদের হেলথ টক, যা মোটামুটি রেসপিরেটরি ডিজিজ সম্পর্কে এই সিজন চেঞ্জের সময় আমাদের যেটা বলার সেটা আমি বললাম। এরপরে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই সেটার উত্তর দেব। ম্যাম প্রশ্ন আছে, রাজশাহীতে করছে, ইজ দ্য জেন্ডার ইজ আ রিস্ক ফ্যাক্টর অফ সিওপিডি? এটা ঠিক বলাটা মুশকিল সরাসরি। এখন মুশকিল হচ্ছে আমাদের মতন গরিব দেশগুলোতে ছেলেরাই দেখা গেছে যে হেলথ সিস্টেমের কাছে বেশি আসে মেয়েদের তুলনায়। মেয়েদের অসুখ তুলনামূলকভাবে অনেকটা ইগনোরড হয় পরিবার ক্ষেত্রে। সেই জন্য এটা দেখা গেছে সারা পৃথিবীতেই সিওপিডি মানে পুরুষদের মধ্যে বেশি হয়, কিন্তু এটা এতটা সরাসরিভাবে বলাটা মুশকিল। পুরুষদের মধ্যে যেহেতু ধূমপানের প্রবণতা বেশি থাকে সারা পৃথিবী জুড়েই, সুতরাং সেহেতু পুরুষরা বেশি সিওপিডিতে আক্রান্ত হয়। কিন্তু আমাদের মতন দেশগুলোতে এই যে বায়োমাস ফুয়েল এক্সপোজার, যেমন ধরুন ঘুঁটে বা কাঠ কয়লার যে জ্বালানিতে মহিলারা রান্না করেন দিনের পর দিন, সেটাও কিন্তু লাংসের পক্ষে কম ক্ষতিকর নয়। এবং দেখা গেছে কনসিডারেবল সেকশন অফ মহিলা কিন্তু এখন সিওপিডিতে ভোগেন। এছাড়া সারা পৃথিবী জুড়ে মহিলাদের মধ্যেও ধূমপানের প্রবণতা বাড়ছে, তার ফলে সিওপিডি কিন্তু মহিলাদেরও অসুখ। নেক্সট কোয়েশ্চেন এসেছে স্যার ম্যাম, যে কোভিড-19 একটা কোভিড-19 ইনফেকশন থেকেই লোকের রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা ফ্যাক্টর পালমোনারি ডিজিজ হওয়ার জন্য? হ্যাঁ, সেটা বলা যায়। তবে একটা কথা আমরা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন স্টাডিতে দেখতে পাচ্ছি যে এই কোভিড ইনফেকশন হওয়ার জন্য কিন্তু এই যে ক্রনিক লাং ডিজিজ যেমন অ্যাজমা, সিওপিডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আরও বেশ কিছু লাং ডিজিজ আছে, এমনকি টিবি, এর ডায়াগনোসিস কিন্তু বেড়ে গেছে। তার মানে হচ্ছে যে অনেকেই হয়তো এই ধরনের সিজন চেঞ্জ হলে বা সারা বছর কফ কাশি শ্লেষ্মায় ভুগতেন বা বুকে শ্বাসকষ্ট ছিল, কিন্তু তারা হয়তো চিকিৎসকের পরামর্শ নেননি। ওই যে বললাম এর আগে যে তারা হয়তো ওভার দ্য কাউন্টার মেডিসিন খেয়ে ভালো থাকতেন বা ওই মাঝে মাঝে ডাক্তারের কাছে যেতেন, ওষুধ খেতেন, সেরে যেতেন, কিন্তু কখনো লং টার্ম চিকিৎসা করাননি। কিন্তু কোভিডের জন্য যখন তারা ভর্তি হয়েছেন বা তারা চিকিৎসকের কাছে গেছেন, তখন ডিটেল ইনভেস্টিগেশন করতে দেখা গেছে যে তাদের হয়তো এই আন্ডারলাইং লাংসের প্রবলেম ছিল। সুতরাং কোভিড তো অবশ্যই রেসপিরেটরি ডিজিজ তৈরি হওয়ার একটা ফ্যাক্টর এখন দেখা যাচ্ছে, কিন্তু কোভিডের সাথেও যাদের এই আন্ডারলাইং লাংস ডিজিজ ছিল তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই প্রবণতাটা অনেক বেশি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিওপিডি আর এমফিসেমা কি সেম কি আলাদা? আসলে এমফাইসিমা আর ক্রনিক ব্রঙ্কাইটিস এই দুটো আসলে সিওপিডিরই দুটো ভেরিয়েন্ট। সিওপিডি আমরা বলতে পারি একটা ব্রড স্পেকট্রাম অফ ডিজিজ, যেখানে বেসিক্যালি আমি যদি খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে আমাদের লাংসে যে শ্বাসনালীগুলো সেগুলো সরু হয়ে যায়, মানে কনস্ট্রিক্ট করে যায়, এবং শ্বাসনালীগুলোর গায়ে এমন চেঞ্জ হয়ে যেতে থাকে দিনের পর দিন যে সেখানে বারবার লাং ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবার ধরুন সেলুলার লেভেলে বা মলিকুলার লেভেলে বেশ কিছু তফাতের উপরে নির্ভর করে কোনো পেশেন্টের আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস, কোনো পেশেন্টের বলি এমফাইসিমা, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এই দুটো পার্থক্যের খুব একটা গুরুত্ব নেই। আমরা এখন ব্রড স্পেকট্রাম সিওপিডি বলি গাইডলাইন অনুযায়ী, এবং সেই সিওপিডির আমরা অ্যাজ আ হোল চিকিৎসা করি। ঠিক আছে ম্যাম, আজকে আমাদের কাছে এই অবধি প্রশ্ন এসছে আমাদের বাংলাদেশের মধ্যে থেকে। আপনি জানি আপনারা সবাই জানবেন ম্যাম আমাদের সাথে ওপিডিতে প্লাস উনি ম্যামের পেশেন্টসরাও আসেন বাংলাদেশ থেকে। তো যেটা বক্তব্য হচ্ছে ম্যাম, থ্যাংক ইউ আমাদের এই নতুন প্রজেক্টে আসার জন্য, যেটা বাংলাদেশের জন্য। ইতিমধ্যে জানিয়ে রাখি ম্যাম এবং যত ডক্টরস আছে আমাদের মেডিকেল, তাদের জন্য আলাদা বাংলাদেশের ওয়েবসাইট করা হয়েছে, আপনারা ভিজিট করতে পারেন। আমরা এই লাইভের শেষে আমরা দিয়ে দেবো সেই লিঙ্ক। আপনারা যদি ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দরকার ম্যামের, যে ম্যামকে এসে দেখাতে চাইছেন, অবশ্যই দেখাতে পারেন। আচ্ছা ম্যাম, আমার লাস্ট একটা প্রশ্ন আছে, যেটা আমরা শুনতে পাচ্ছি এখন নতুন কোনো কোভিডের ভেরিয়েন্ট বেরিয়েছে, এটা কতটা হার্মফুল বা এটা ভ্যাকসিন থাকলে কি রেস্ট্রিকশন হবে কি হবে না?
সেটাই আমি আমার আলোচনাতেই বললাম যে ওমিক্রন বলে যে নতুন ভেরিয়েন্টটা দেখা যাচ্ছে, মিউটেশন একটা নতুন স্ট্রেন, সেটা দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন জায়গায় দেখা গেছে, আমাদের দেশেও বিহারে ওখানে একটা সাসপেক্টেড কেস, সেটা যদিও এখনো নিশ্চিত না, সুতরাং সেটা বলা যাবে না নিশ্চিত করে, কিন্তু বলছে যে এটা হয়তো আবার থার্ড ওয়েভ কোভিডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে এখনো অবধি এটা কতটা ইনফেকশাস বা কতটা ভয়াবহ সেটা সম্পর্কে এখনো ডাব্লিউএইচওর কাছে পুরো তথ্য নেই। তা কিন্তু সেজন্যই ডাব্লিউএইচও সমস্ত দেশগুলোকে সতর্ক করেছে যে আমাদের যে কোভিড স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলতে হবে। ভ্যাকসিনেশনে এই স্ট্রেনটা কতটা আটকাবে সেটাও এখনো পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু আমাদের অবশ্যই ভ্যাকসিনেশনটা সব দেশে যত ত্বরান্বিত করা যায় তত ভালো। এই প্রোগ্রামে আমি এই কারণে জিজ্ঞেস করলাম কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওপিডিতে যারা বাংলাদেশে পেশেন্ট এসছে তারা ভাবছে বর্ডার বন্ধ হয়ে যাবে। তো ইতিমধ্যে বলে রাখি, বর্ডার বন্ধ হওয়ার জন্য কোনো ইনফরমেশন এখনো অবধি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নেননি, আপনাদেরও নয় আমাদেরও নয়। তো অযথা আপনারা এর মধ্যে ভয়ভীত হবেন না। যদি বর্ডার বন্ধ হয় অবশ্যই জানানো হবে আপনাদেরকে, আপনাদের নিউজ চ্যানেল মেডিকা থেকেও জানতে পারবেন। এটা ছাড়া আপনি আমাদের ইনফরমেশন সেন্টার্স আছে বাংলাদেশে, ঢাকা, খুলনা, রাজশাহী, চিটাগং, ফরিদপুর, এই আমাদের ঢাকাতে মেইন আমাদের স্টাফ বসে, আর প্রত্যেকটা আইসি রেট থাকবেন। আপনারা ম্যামের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে, আর ম্যাম টেলিকনসালটেশনও করে। সবথেকে বড় কথা আপনার বলে দিচ্ছি, যদি কোভিডের জন্য আপনারা দেখছেন লকডাউন হয়েছে, ভয় পাবেন না, আপনারা ঘরে বসে টেলিকনসালটেশন ম্যামের করাতে পারেন। যেরকম চার্জেস আপনি ওখানে পে করছেন সেটা একই। তো এটা নয় যে টেলিকনসালটেশন বলে আপনারা ভাববেন হয়তো অনেক টাকা, কোনো ব্যাপার নয়, এগুলো টোটালি মিথ, এগুলো আপনারা এগুলো মাথায় রাখবেন না। কোনো দরকার হয় অবশ্যই জানান, এখানে কমেন্টস আরও করুন, আমি ম্যামের কাছে নিজে ফরওয়ার্ড করবো যাতে আপনারা উত্তর পান। আর এটা বলে ম্যাম আজকে আমরা তাহলে আমাদের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করি। আবার ম্যামকে আমরা নিয়ে আসবো আবার আপনাদের কাছে নতুন কোনো টপিক নিয়ে এই পেজে, যেহেতু ম্যাম আপনাকে দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ ম্যাম এই লাইভে আসার জন্য। অবশ্যই ভবিষ্যৎকালে আমরা আরও ভালো টপিক নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।